বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের ক্ষমতায় বসেছেন এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ বাজেট পেশ করলেন। অন্তর্বর্তী বাজেট ছিল এবং পূর্ণাঙ্গ বাজেট তিনি পেশ করলেন। ভোটের আগে যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, আজ তার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো এবং সেই বাজেটে এবারে নরেন্দ্র মোদী সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। টিডিপি এবং জেডিইউ অন্ধ্রপ্রদেশ অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, এই দুজনের হাত ধরেই এবার প্রধানমন্ত্রী কুর্সিতে বসতে হয়েছে, সরকার চালনা করতে হয়েছে, এনডিএ সরকার গঠিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা সংবাদ মাধ্যমে বা বিরোধীদের কাছ থেকে অনেক কিছু শুনতে পেয়েছিলাম যে এবারে নড়বড়ে সরকার, সেখানে এতজন মন্ত্রী চাই, শরিকদের এত দিতে হবে। কিন্তু দেখা গেল যে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকে কুর্সিতে বসার প্রথম দিন থেকে মন্ত্রিসভা গঠন থেকে তিনি কিন্তু তার নিজের মতনই চলছেন। যে দুটি দাবি ছিল অন্ধ্রপ্রদেশ এবং বিহারের, সেখানে কিন্তু দেখা গেল যে দরাজ হস্তে দান করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে অন্ধ্র এবং বিহারের জন্য মোট বরাদ্দ 41,000 কোটি টাকা। বিজেপিকে সমর্থনের দাম পেলেন চন্দ্রবাবু নীতিশরা, আর বাংলার ভাড়ারে শূন্য। এবং এই শূন্য নিয়ে হয়তো অনেকেই কটাক্ষ করছেন, কিন্তু শূন্য বললেও কম বলা হয়। বাজেট তো সেভাবে তৈরি হয় না। কিছু বরাদ্দ হয়তো স্পেশালি পেয়েছে, কিন্তু স্পেশাল বরাদ্দ নিয়ে আজকে আমাদের এই আলোচনা আমি করব। তো যদি আমরা একটু পেছন দিকে ফিরে যাই, যখন বাম জমানা শেষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন 2011 সালে 20 মে তিনি মহাকরণে অর্থাৎ রাইটার্স বিল্ডিং এ তিনি সরকার প্রথম কুর্সিতে বসলেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে। এবং সেই দিন পর্যন্ত বিজনেস স্ট্যান্ডার্ডের যে দেখাচ্ছে, যে সেই পত্রিকায় দেখাচ্ছিল যে 31 মার্চ 2011 পর্যন্ত জমাকৃত ঋণের পরিমাণ ছিল 1,97,000 কোটি টাকা এবং মাথাপিছু ঋণের পরিমাণ ছিল পশ্চিমবঙ্গের মানুষের 20,350 টাকা। এটা বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট। কিন্তু আজ আনন্দবাজার অনলাইনে একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো, যে রিপোর্টে বলা হচ্ছে এই রাজ্যে জন্মালে ঘাড়ে ঋণ অন্তত 58,000 টাকা। অর্থাৎ দেখা যাচ্ছে 58,000 টাকা এক একটা মানুষের মাথায় ঋণ আমরা যারা রয়েছি। এবং রাজ্যে কোনো শিশু জন্মালেই তার মাথায় সে কিন্তু 58,000 টাকা ঋণ নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে এই বাংলায়। এই তথ্য উঠে আসছে ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্টের পরিসংখ্যানে। এই তথ্য অনুযায়ী পূর্বতন বাম সরকার শেষ আর্থিক বছরে অর্থাৎ 2010-11 জনসংখ্যা ছিল 9.12 কোটি। গড় মাথাপিছু ঋণের অঙ্ক ছিল 20,530। অর্থাৎ যেখানে বিজনেস স্ট্যান্ডার্ড বলেছিল 20,300, সেখানে আনন্দবাজার বলছে সেই সময় 20,530 টাকা। যাই হোক, সেখানে 2022-23 সালে বাজেট প্রস্তাবে পুঞ্জীভূত ঋণ 5,86,438 কোটি টাকা। অর্থাৎ এখন জনসংখ্যা বেড়ে 10 কোটি ধরলে সে মাথা পিছু ঋণের বোঝা 58,000 টাকা। এবং অর্থাৎ একজন যদি শিশু জন্মায় 58,000 ঋণ তার ঘাড়ে চাপছে। অর্থাৎ তাহলে দেখুন, ঋণ ছিল প্রায় 1,97,000 কোটি টাকা, সেই ঋণটা গিয়ে দাঁড়িয়েছে 5,86,438 কোটি টাকা। যেটা ছিল 20,530 টাকা, সেটা এসে দাঁড়ালো 58,000 টাকা। দেখুন, এবারে প্রশ্ন যে 2011 সালে যেটা অন্ধ্র এবং বিহার পেল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করার দাম পেল, 2011 সালে ইউপিএ গভর্নমেন্ট, এই ইউপিএ গভর্নমেন্টের সহযোগিতায় এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল বামফ্রন্টকে সরিয়ে। তখন আমরা দেখেছিলাম যে
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পরে প্রথম যখন বিজেপি সরকারের সঙ্গে তার গাঠবন্ধন হয়, জোট বাঁধেন 1998 সালের পরে, তখন থেকে তিনি বারবার বেঙ্গল প্যাকেজ, বেঙ্গল প্যাকেজ, বেঙ্গল প্যাকেজ বলে তিনি চিৎকার করতেন। অবশেষে 2011 সালে যখন ইউপিএ সরকার, অর্থাৎ কংগ্রেসের তত্ত্বাবধানে যে ইউপিএ সরকার, তার সমর্থনে তিনি সরকারে এলেন, সরকারের পরিবর্তন হলো, তখন জানা গেল যে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে। এবং 2011 সালে 20 মে তিনি ক্ষমতায় বসলেন। এবং তারপরে, তার আগে যদিও বাজেট পেশ হয়েছিল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে তার বাজেট পেশ করেছিলেন। তো সেই সময়কার, অর্থাৎ একটি প্রতিবেদন, আনন্দবাজারেরই একটি প্রতিবেদন, পোস্ট এডিটোরিয়াল, মাফ করবেন, এডিটোরিয়াল, অর্থাৎ এডিটোরিয়ালে সম্পাদকীয় যে পাতা, সেই সম্পাদকীয় লেখা হয়েছিল, সেই সম্পাদকীয় একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি। হেডিং ছিল বহু প্রকল্পে বাড়তি বরাদ্দ প্রণবে প্রতিশ্রুতি ছাপিয়ে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি। 17ই শ্রাবণ 1418, বুধবার 3 আগস্ট 2011। মনে করুন এই দিন এই এডিটোরিয়ালটা লেখা হচ্ছে, অর্থাৎ সম্পাদকীয়টা লেখা হচ্ছে, এবং সেখানে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জন্য যে পরিমাণ আর্থিক সাহায্যের ইঙ্গিত দিয়েছিলেন, তার থেকেও বড় মাপের আর্থিক প্যাকেজ তৈরির কাজ চলছে অর্থ মন্ত্রকে। এখানেই শেষ নয়, বলছেন এখানেই শেষ নয়, আজ বাজেটের পরে সাপ্লিমেন্টারি ডিমান্ড ফর গ্র্যান্টস পেশ করে ইস্ট ওয়েস্ট মেট্রো সহ পশ্চিমবঙ্গের একগুচ্ছ প্রকল্পের একগুচ্ছ প্রকল্পের বিপুল পরিমাণ বাড়তি অর্থ বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক ও রাজ্য মিলে হাওড়া থেকে সল্টলেক ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু করেছে। এই প্রকল্পে কেন্দ্রের নিজের অংশ অর্থাৎ মোট 152 কোটি টাকা বরাদ্দ করেছেন প্রণব মুখোপাধ্যায়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতো সংস্থাকে অর্থ বরাদ্দ করা হয়েছে। এরপরে দেখুন, এখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী মনমোহন সিং পশ্চিমবঙ্গের জন্য যে আর্থিক প্যাকেজ ইঙ্গিত দিয়েছিলেন, চলতি বছরে 12,000 কোটি টাকার মতো সাহায্যের প্রয়োজন, অর্থাৎ সেই সময়ে 12,000 কোটি টাকা সাহায্য প্রয়োজন হচ্ছিল পশ্চিমবঙ্গের জন্য, যার মধ্যে আয় ও ব্যয়ের ফারাক মেটাতেই 8,000 কোটি টাকা দরকার। কিন্তু এখন হিসেব কষে দেখা যাচ্ছে কেন্দ্র স্বাভাবিক প্রক্রিয়ায় রাজ্যের জন্য যে অর্থ বরাদ্দ করে, তার বাইরেও এবছর রাজ্যের 19,000 কোটি টাকা প্রয়োজন, অর্থাৎ সেই সময়ে 19,000 কোটি টাকার প্রয়োজন ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্বভার নিয়ে যেসব নতুন ঘোষণা করেছে তা মাথায় রেখে এই হিসেব তৈরি হয়েছে। সেই অনুযায়ী রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ তৈরি হচ্ছে। কেন্দ্রের প্রতিশ্রুতি মতো টাকা মিলছে না বলে বেশ কিছুদিন ধরে অসন্তোষ জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইখানটাতেই প্রশ্ন, অর্থাৎ কেন্দ্রের অসন্তোষ কিন্তু তখন থেকে, অর্থাৎ এর আগের সরকার, বামফ্রন্ট সরকার, তারাও কেন্দ্র দিচ্ছে না। এখান থেকে ইউপিএ সরকারের সহযোগিতায় ক্ষমতা আসার পর এখানেও কিন্তু কেন্দ্রের অসহযোগিতার কথা বলছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি বলছেন যে কদিন আগে প্রণববাবু জানিয়ে দেন সংবিধানের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের জন্য আলাদাভাবে অর্থ সাহায্য দেওয়া অসম্ভব। এইখানটাতেই প্রশ্ন। সেই সময় আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ যেটা চাওয়া হয়েছিল, যে হিসেবটা আপনাদের দিলাম, যে যেখানে 19,530 20,530 টাকা একজনের বোঝা ছিল ঋণের পরিমাণ, যেটা এখন 58,000 টাকা। সেই সময়ে প্রণব মুখোপাধ্যায়কে, অর্থাৎ ইউপিএ সরকার রয়েছে, সেখানে ইউপিএ সরকারের সহযোগী ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সহযোগিতায় এই রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আর্থিক সাহায্য চাওয়া হয়েছিল, বিশেষ আর্থিক সাহায্য। অর্থমন্ত্রীকে প্রণব মুখোপাধ্যায়, তিনি কি বলছেন যে সংবিধানের বাইরে গিয়ে কোনো রাজ্যের জন্য আর্থিক সাহায্য দেওয়া যায় না। ও শুধু তাই নয়, এইটাতে আরেকটু বিষয়, যে নতুন সরকার প্রণববাবু যে সংবিধানের বাড়িকে পশ্চিমবঙ্গের জন্য আলাদা অর্থ সাহায্য দেওয়া অসম্ভব, এই নিয়ে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষোভ জানান। প্রধানমন্ত্রীর কাছেও সেই সময় নালিশ জানিয়েছিল তৃণমূল। তারপরে পরিস্থিতি সহজ হয়, রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ নিয়ে সেই সময় অর্থমন্ত্রীর সঙ্গে প্রণববাবুর দীর্ঘ বৈঠকে কাজ অনেকটা এগিয়েছে। আগামীকালও বৈঠক চলবে, কিন্তু আমরা জানি না আদৌ সেই আর্থিক প্যাকেজটা কিন্তু আসেনি।
এখন প্রশ্ন হলো যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এসে অনেকটা ঋণ নিয়েছিলেন। প্রথমে বোধহয় 3,000 কোটি টাকা, তারপরে 1,000 কোটি টাকা, এইভাবে ঋণ নেওয়া হয়েছিল, কিন্তু ঋণ তো বাড়তেই থাকবে। এখন প্রশ্ন হলো যে এই যে 20 মে শপথ নেওয়ার পর 7 জুন রাজ্য 3,000 কোটি টাকা ঋণ নেয়, তারপর জুলাই মাসে আরো 2 দফায় 1,000 কোটি টাকা ঋণ নিয়েছিল। অর্থাৎ পুরো আর্থিক বর্ষেই রাজ্যের মোট ঋণের পরিমাণ ছিল সেই সময় 9,500 কোটি টাকা। আর সেই সময় ঋণ নেওয়ার হিসেবে পশ্চিমবঙ্গ সেই সময় ছিল ষষ্ঠ স্থানে। এখন আমাদের প্রশ্ন এই জায়গাতে যে সেই সময় প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন যে সংবিধানের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, বিশেষ বরাদ্দ দেওয়া অসম্ভব, তার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু এইবারে দেখুন, সেই সময় কিন্তু তৃণমূলের সহযোগী কংগ্রেসের ইউপিএ সরকার, কংগ্রেস মুখ্য ভূমিকায় মনমোহন সিং, তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। সেই সময় কিন্তু এই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ হয়নি। সেই সময় কি করা হয়েছিল, বিভিন্ন ভাবে টাকা দিয়ে রাজ্যকে বলা হয়েছিল, যেমন মেট্রো প্রকল্প থেকে শুরু করে, যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, তারপরে চিত্তরঞ্জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রের তারামণ্ডলে অত্যাধুনিক যন্ত্রাংশ, এরকম ভাবে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের সার্ধশতবার্ষিকী উদযাপনের জন্য 10 কোটি 5 কোটি টাকা বরাদ্দ, এইভাবে টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু এইবারে দেখুন, সমস্ত সংবাদ মাধ্যম, সমস্ত মিডিয়া থেকে শুরু করে সকলেই বলেছিল বিশেষ আর্থিক প্যাকেজ চান চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। কিন্তু তাদেরকে সেভাবে দেওয়া হয়নি। তাদেরকে কিভাবে দেওয়া হলো? তাদেরকে দেওয়া হলো যে আলাদা আলাদা ভাবে একটি বিশেষ জায়গা থেকে কি দিল না, তারা কি পেল, বিহারে মোট 41,000 কোটি টাকা অন্ধ্র বিহারের জন্য দেওয়া হয়েছে, যেখানে বিহারে নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজ তৈরি করা হবে। বিহারে 21,000 কোটি টাকা পাওয়ার প্ল্যান্ট, বিহারে হাইওয়ের জন্য বরাদ্দ 26,000 কোটি টাকা, চালু হবে বিহার পাটনা পূর্ণিমা এক্সপ্রেস, বিহারে বুদ্ধগয়া বৈশালী এক্সপ্রেস ওয়ের ঘোষণা, নালন্দাকে টুরিস্ট স্পট হিসেবে উন্নতি করা, অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনের আওতায় পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হবে, বিশাখাপট্টনম চেন্নাই করিডোরের কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের গ্রাম উন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে 2.66 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এই যে টাকা বরাদ্দ করা হলো, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে বিভিন্ন প্রকল্পে ভাগ করে টাকাটা, আর্থিক প্যাকেজ দেওয়া হলো, কিন্তু সেটা আলাদা আলাদা ভাবে দেওয়া হলো। অর্থাৎ সেই সময় প্রণব বাবু যে কথা বলেছিলেন, আর ঠিক এইবারেও সেই বিশেষভাবে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়নি। কি করলো না, বিভিন্ন প্রকল্পের জন্য সেই টাকাটাকে দেওয়া হলো, ভেঙে ভেঙে দেওয়া হলো। তাহলে এখন প্রশ্ন হলো যে বাংলা বঞ্চিত, আমরা সবাই চেঁচাচ্ছি, হ্যাঁ বাংলা তো বঞ্চিত, আমরা বঞ্চিতই থাকবো। আমরা সব বিষয় নিয়ে রাজনীতি করব, আমরা যে কোনো বিষয়ের মধ্যে রাজনীতি করব। সাংবিধানিক যে পরিকাঠামো, সাংবিধানিক যে দায়বদ্ধতা, সেগুলো আমরা মানব না। আমরা শুধু বলবো কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, অর্থাৎ কেন্দ্রের বিরোধিতা করব সব সময়। আমাদের মধ্যে একটাই সুর, সেটা হচ্ছে ভোটের রাজনীতি। ভোটের কথা মাথায় রেখে রাজনীতি, তাতে রাজ্য যাক চুলোয়, দেনা বাড়ুক, প্রতি জন শিশু জন্মাবে, 58,000 টাকাটা আরো ক্রমশ বাড়বে, এটা বেড়েই যাবে। আমরা কি দেখেছিলাম, হ্যাঁ সমস্ত রাজ্যেই কিন্তু এটা দেখেছি যে যখন নির্বাচন হয়, নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বী দল একে অপরের বিরুদ্ধে কথা বলবে, লড়বে, কিন্তু তারপরে যখন সরকার গঠন হয়ে যায়, বিরোধিতা থাকবে, সরকারের বিরোধীরা তো বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সঙ্গে যে যার নিজের রাজ্যের কথা বলবে। কিন্তু আমরা কি দেখছি, আমরা দেখছি যে শুধুমাত্র দায় চাপানো, দোষ চাপানো, ভোটের রাজনীতি। এবং যেটা আরো তাৎপর্যপূর্ণ ভাবে দেখেছিলাম যে প্রধানমন্ত্রী যিনি হোক, যিনি মুখ্যমন্ত্রী হোক, যে রাজ্যেরই হোক, তিনি সে রাজ্যেরই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী, তিনি যেমন আমার প্রধানমন্ত্রী, তেমন যিনি মুখ্যমন্ত্রী হচ্ছে তারও প্রধানমন্ত্রী। কিন্তু সেই বিরোধিতা করতে গিয়ে কখনো অন্ধকার ঘরে বসে থাকবো যেদিন তিনি শপথ নিচ্ছেন, বা তার যেদিন
প্রধানমন্ত্রী বসছেন, একটা সৌজন্যতা, যে সৌজন্যতা, সেই সৌজন্যতা দেখিয়ে তাকে যে একটা বার্তা দেওয়া, সেটা করব না। আর শুধু বলবো যে বঞ্চনা বঞ্চনা, অর্থাৎ বাম জমানার থেকে যে বঞ্চনা আমরা দেখে এসেছিলাম ছোটবেলা থেকে, সেই দেওয়ালে দেওয়ালে আমরা দেখতে পারতাম স্বৈরাচারী কংগ্রেস। হ্যাঁ, কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। হ্যাঁ, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে, হ্যাঁ, এরকম নানান কথা আমরা শুনতাম, নানান দেওয়াল লিখন। এখন দেওয়াল লিখন উঠে গেছে, এখন তো মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় প্রতিদিন মিডিয়াতে আসছে, এবং সেখানেও একই জিনিস আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রের বিরোধিতা। শুধু কেন্দ্রের বিরোধিতা, ভোটের পলিটিক্স, ভোট পলিটিক্স, নির্বাচনী যে রাজনীতি, নির্বাচনের জন্য রাজনীতি, সেখানে মানুষের কথা কতটা ভাবা হয় এটা কিন্তু ভাবা দরকার। এবং যার ফলে আজকে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি। এবং সত্যি সত্যি আহ ভবিষ্যৎ, বাংলার ভবিষ্যৎ সত্যি কতটা উজ্জ্বল না অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যতে বলবে। কিন্তু যেটা আমাদের যে বিষয় ছিল, যে এই যে আর্থিক বরাদ্দ, সেটা যেরকম বাংলাকে দেওয়া হয়নি, তেমন কিন্তু এই যে বিশেষ আর্থিক প্যাকেজ যেটাকে বলা হয়, অর্থাৎ সেটা অন্যভাবে ঘুরিয়ে টাকা দেওয়া হলো, সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল, যেটা ইউপিএ জমানায় করা হয়েছিল বাংলার জন্য, ঠিক সেইভাবে আহ আজকে অন্ধ্র বা বিহার যা পেল 41,000 কোটি টাকা, যে প্রকল্প তারা পেল, সেই একই জিনিস। কিন্তু কেন্দ্র রাজ্য সুসম্পর্ক যদি না থাকে, তাহলে এরকম চলতেই থাকবে। এরপরে শুনতে পাবো বাংলা থেকে 12 জন বিজেপি বিধায়ককে পাঠিয়েছে, তারা কি করলেন? সত্যি তো, তারা কি করলেন? তো এটাও ঘটনা। ভারতীয় সাংবিধানিক যে পরিকাঠামো, তাতে কোনো রাজ্যকে বঞ্চনা করা যায় না। বিভিন্ন সেক্টর যেগুলো আছে, কৃষি, স্বাস্থ্য, শিল্প, এবং আরো অনেক কিছু, যেগুলো শিক্ষা, তারপরে এই যে বিষয়গুলো, নারী কল্যাণ, শিশু, তারপরে যুবক, হ্যাঁ, কর্মসংস্থান, এই প্রতিটি বিষয় কিন্তু আলাদা 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 করে বাজেট দেখলে বরাদ্দ রয়েছে। এবং সেটা শুধু কোনো স্টেটের জন্য আলাদাভাবে নয়, এটা হচ্ছে পুরোটাই, অর্থাৎ স্বাস্থ্যের যে টাকাটা বরাদ্দ হচ্ছে, সেটা কিন্তু মোটামুটি জনসংখ্যা অনুযায়ী বরাদ্দ হয়। বা শিক্ষাক্ষেত্রে যে টাকা বরাদ্দ হয়েছে একইভাবে, এরকম ভাবে তার মধ্যেও কোথাও কোথাও হয়তো আর্থিক প্যাকেজ, বিশেষ করে যেমন বন্যা প্রতিরোধে, যেখানে যেখানে বন্যা হয় সেখানে সেখানে একটা বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তেমন বঞ্চনা কিন্তু হয় না, বঞ্চনা বলা হয়। কিন্তু যখন ওই পরিকাঠামো থেকে শুরু করে সমস্ত কিছু যে প্যাকেজ, সেগুলো কিন্তু এই বাজেটের পুঙ্খানুপুঙ্খ যদি বিচার করা যায়, তাহলে কিন্তু কোনো রাজ্যকে বঞ্চনা করা হয় না। হ্যাঁ, পলিটিক্স থাকবেই, রাজনীতি তো থাকবেই। যে দল ক্ষমতায় আছে তিনি রাজনীতি করবেন, এবং তিনি তার দলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে, বা তার দলের যে সুযোগ সুবিধা বা সুবিধার্থে, তার দল যাতে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারে বা রাজ্যে ক্ষমতায় রাখতে, সে তো সেভাবেই করবে। যখন যে সরকার এটা এসেছিল তখন সেই সরকার সেভাবেই চলেছে। আজকে বিজেপি সরকার, অর্থাৎ এনডিএ গভর্নমেন্ট, সেভাবেই এনডিএ শরিকের দুই বড় শরিককে তাদের যে বরাদ্দ, তাদের যে স্পেশাল যেটা বলা হচ্ছে প্যাকেজ, তাদেরকে দেয়া হলো। আপাতত জানি না আমাদের এই বাংলা এরকম প্যাকেজ আদৌ পাবে কিনা, নাকি ঋণের জালে আমরা জর্জরিতই হয়ে থাকবো, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।